মতো বাংলাদেশের জনগণও কি এই গুজব বিশ্বাস করছেন কিনা? না না, এই গুজব বিশ্বাস করার মতো কারণ, আপনি যদি সুরাব ভাই খুব নাইসলি বলছেন যে এটা তো গুজব। দেলোয়ার হোসেন সাইদে কি আপনার দেখা গিয়েছিল চাঁদে? আমি মনে করি না যে বাংলাদেশে এই মতো একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল টু দ্য অল, অ্যাকসেপ্টেবল টু অল, নট অনলি ডোমেস্টিক্যালি, অলসো ইন্টারন্যাশনালি এই নির্বাচনটা আমরা সাকসেসফুল। এই 24-এর গণঅভ্যুত্থানে আমরা যে ভোট দিতে পারতাম না, পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারতাম না, পছন্দের ব্যক্তিকে নেতা বানাতে পারতাম না, সেটা হয়েছে। সেটা হয়েছে না, রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে হয়েছে, আমাদের স্বতন্ত্র থেকে 8 থেকে 10 জন হয়েছে। আপনি দেখেন যে নির্বাচনটা কত কম্পিটিটিভ নির্বাচন হয়েছে। আপনার এই বাংলাদেশ 73 সালের পর থেকে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে, 91 সালের নির্বাচনকে আমরা একটা স্ট্যান্ডার্ড নির্বাচন মনে করি, এরপরে এই নির্বাচনটাকে আপনাকে স্ট্যান্ডার্ড মনে করতে হবে। এটা আমাদের জাতি হিসেবে একটা গর্ব। জনাব সাইদিকে চাঁদে দেখা যেমন অসম্ভব, এই নির্বাচন সমঝোতা নির্বাচন সেটিও একই ধরনের অসম্ভব। আমি পরের প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে যে সাংবাদিক জনাব নুরুল কবির একটি টক শোতে বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে অনেকে নাকে রুমাল চেপে বিএনপিকে ভোট দিয়েছে কেননা চাঁদাবাজির দুর্গন্ধ নাকে লেগেছে। এর মাঝে বিএনপির একজন মন্ত্রী কোনটা চাঁদাবাজি কোনটা না তার একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন এবং এটি বেশ আলোচনায় এসেছে। আমার প্রশ্ন হচ্ছে যে মন্ত্রীর এই ব্যাখ্যা কি পরোক্ষভাবে চাঁদাবাজিকে বৈধতা দিবে কিনা? না, আমি মনে করি যে মন্ত্রীর কথাগুলোটা এটা সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি এটাকে সমর্থনযোগ্য না, কিন্তু উনি যেটা বোঝাতে চেয়েছেন তার সাথে আমাদের যে কথা বলেছি, যে বোঝাতে চেয়েছেন যে শ্রমিক কল্যাণ একটা তহবিল থাকে, আপনার ওই যে কি জানো মালিক কল্যাণ তহবিল থাকে, ওইখানে ওরা যে মান্থলি ওদের ওয়েলফেয়ারের জন্য কিছু চাঁদা টাদা দেয়, এইটাকে সে বোঝাতে যে ইলাবোরেট করতে যে ব্যাখ্যাটা এরকম এলোমেলো কথা হয়ে গেছে সমঝোতা। এইটা এই চাঁদাবাজিকে কিন্তু সে সবসময় বলছে চাঁদাবাজি, পরে সে একটা স্টেটমেন্ট দিচ্ছে কোনটা চাঁদা কোনটা চাঁদাবাজি। চাঁদাবাজিকে যে বরদাস্ত করা হবে না শুধু মন্ত্রী মহোদয় না, আমাদের প্রাইম মিনিস্টারই তো বলছেন। এখন নতুন করে চাঁদাবাজির সংজ্ঞা ঠিক করার কেন দরকার? না না, এটা সংজ্ঞা দিচ্ছেন তো একটা, আপনার সাথে আমি কথা বলার এক পর্যায়ে আমি বলছি যে গুজবটা কাকে বলে। এখন এটাকে যদি আপনি কোনো একটা অংশ কেটে নেন বা যে কোনোভাবে আমার একটা কথাকে আপনি করতে পারেন, আমি মন্ত্রী যদি এটা যেটা বলছে সমঝোতার মাধ্যমে হলে নন, এইসবের সাথে আমি একমত না, আমি মন্ত্রীর এই কথার সাথে একমত না। কিন্তু তিনি কিন্তু এটা মিন করেছেন যে চাঁদাবাজিকে কোনোভাবে বরদাস্ত করা হবে না। এটা আমরা বিএনপি আমাদের ওইটা বলছি বললাম, শ্রমিক কল্যাণ তহবিল একটা আছে যে আপনাদের সাংবাদিক কল্যাণ তহবিল, আপনারা মান্থলি টাকা দেন সেখানে, ওইটা তো চাঁদা দেয়, মাসিক গ্রাহক চাঁদা যেটা, ওইটাকে সে বুঝাইতে চাইছে। কিন্তু কথা যখন সে ইলাবোরেটলি বলতে গেছে, ব্যাখ্যা দিতে গেছে, তখন হয়তো এইটাকে ওইভাবে টেনে আনা যায় তিনি চাঁদাবাজির সংজ্ঞা দিচ্ছেন। আসলে বিষয়টা তার না, বিষয়টা উনি যেটা বলছেন, উনি যদি চাঁদাবাজিকে তো সমর্থন করছেন না, উনি চাঁদাবাজি এবং চাঁদার একটা সংজ্ঞা সে দিয়েছে, প্রত্যক্ষভাবে করছেন না, কিন্তু তার বক্তব্যে পরোক্ষভাবে এক ধরনের এখন সেই চাঁদাবাজিকে যদি উৎসাহিত করে এবং এরকম যদি কোনো প্রমাণ থাকে, এবং আমার নিশ্চয় আমাদের বক্তব্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং শুনছে, যারা এটা তারা অবশ্যই এই চাঁদাবাজিকে, আমাদের প্রাইম মিনিস্টার কি বলছেন, যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট, তিনি বলছেন তোকে বরদাস্ত করা হবে না, বরদাস্ত শব্দটা ব্যবহার করছেন। তাইলে আপনি এখন মন্ত্রী যেটা চাঁদাবাজি, চাঁদার একটা সংজ্ঞা দিয়েছেন, এটা নিয়ে আর আপনাকে একটু থামাচ্ছি, কিন্তু এই যে প্রধানমন্ত্রী কি বলেছেন সেটি মানে বারবার করে আবার ওই যে শেখ হাসিনার সময়ের হবে কিনা যে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটি বক্তব্য, বাকি মন্ত্রীরা আসলে তেমন একটা ব্যাপার না। আজকে কিন্তু আরো একটি খবর এসেছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে একজন স্কুল ছাত্রকে অপহরণ করা হয়েছিল 1.5 ঘন্টার মধ্যে তাকে। এই ধরনের খবর আসলে কিভাবে নিব সেই আলোচনা আমরা একটু উত্তর দিয়ে নিই। আমরা একটু রুমিন ফারহানার কাছে যেতে চাই, আমাদের বিরতির সময় হয়ে যাবে। রুমিন ফারহানা আলোচনা শুনছিলেন, প্রথম ভাগে একটা প্রশ্ন করেছিলাম জনাব সোহরাব হাসানকে যে সরওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক এবং চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে মারধর, আটকের ঘটনা ঘটেছে, সেটির ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। পুলিশের যে এত মারমুখী একটা আচরণ, সেটা আসলে কি বার্তা দিল? এটা দুঃখজনক। আমরা ইউনিফর্ম চেঞ্জ করেছি, গভর্নমেন্ট শুদ্ধ চেঞ্জ হয়ে গেছে, নতুন নির্বাচন, নতুন সরকার, কিন্তু এখনো হয়তো ইনস্টিটিউশনগুলো নিজেদেরকে ওভাবে রিফর্ম করতে পারে নাই। আমাদের এই যে 17 মাসের নানান রিফর্মের কথা আমরা শুনেছি, সেখানে কিন্তু ইনস্টিটিউশনগুলোকেও গঠন করবার জন্য কমিশনগুলো রিপোর্ট দিয়েছে এবং এর মধ্যে পুলিশের উপরে কিন্তু বিশাল রিপোর্ট জমা পড়েছে যে পুলিশকে কি করে নতুন ভাবে ঢেলে সাজানো যায়। আমার মনে হয় যে এই রিফর্ম কমিশনের যে রিপোর্ট আছে, সেটা নিশ্চয়ই সরকারের হাতেও আছে, সেখান থেকে যেগুলো বাস্তবায়নযোগ্য, যেগুলো সত্যিকার অর্থে পুলিশের মধ্যে পরিবর্তন আনবে, অ্যাটিটিউডে, চিন্তায়, কাজে, মানে ইমপ্লিমেন্টেশনে, সেই বিষয়গুলোকে যদি বাস্তবায়ন করে সরকার, তাহলে আদতে কিন্তু সরকারেরই লাভ হবে। আমি আপনার এখানে আসবার আগে আরেকটা টক শোতে কথা বলছিলাম, আমি সেখানে 21শে ফেব্রুয়ারি নিয়ে যথারীতি প্রশ্ন এসছে। আমার কাছে মনে হয়েছে যে দল পাল্টায়, সরকার পাল্টায়, কিন্তু প্রতিষ্ঠানগুলো, যেগুলো পুলিশ বলেন, প্রশাসন বলেন,
তাদের কিন্তু যে নীতিগত চরিত্র সেটা হচ্ছে সরকারি দলের হয়ে সব সময় কাজ করা। মানে সরকারি দল যতটুকু না চায়, যে বলেন না যে ধরে আনতে বললে বেঁধে আনে, তো আমাদের প্রশাসন এবং পুলিশের চরিত্রটা অনেকটা ওরকম। যদি বলে ধরে আনো তাহলে বেঁধে আনবে। ধরুন আজকে শিক্ষামন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন, আমার ভালো লেগেছে, যে সন্ধ্যার পরে যদি ইয়াং ছেলেদেরকে রাস্তায় অযথা ঘোরাঘুরি করতে থাকে পুলিশ প্রশ্ন করবে। এটা কিন্তু ভালো উদ্যোগ, কারণ আমরা গত কয়েক বছরে লেখাপড়ার যে হাল দেখেছি এবং ইয়াং জেনারেশনের মোবাইল আসক্তি, মোবাইলের গেম আসক্তি, 4 জন মিলে মোবাইলে গেম খেলা, মানে আমি তো গ্রামে কাজ করেছি গত 9 বছর। গ্রামের একটা ইয়াং জেনারেশনের পুরো ক্যারেক্টার পাল্টে গেছে। হ্যাঁ, তারা পড়াশোনা করতে হয় না সেরকম, মা বাবার আমাদেরকে এসে প্রশ্ন করে যে শুধু মোবাইল নিয়ে সারাক্ষণ তারা থাকে। সো এই যে ইয়াং ছেলেদের ব্যাপারে একটা বার্তা দিল আমাদের শিক্ষামন্ত্রী। এখন পুলিশ যদি গিয়ে প্রথমে পেটায়, পুলিশ যদি গিয়ে কোনো ছেলেকে বলে তোমার চুল লম্বা কেন বলে পেটায়, কথার কথা বলছে, মানে ধরে আনতে বলে বেঁধে আনার উদাহরণ দিচ্ছি, ওই সাথে সাথে কিন্তু গভর্নমেন্টের এই ভালো উদ্যোগটাও বা মন্ত্রীর এই ভালো কথাটাও মুহূর্তের মধ্যে খারাপ একটা দৃষ্টান্তে পরিণত হবে। সো এই জন্য আমি বলি সরকারকে তার নিজের স্বার্থেই প্রশাসনকে নিরপেক্ষ হবার বার্তা দেওয়া উচিত। ধরুন আমার ঘটনায় যদি পুলিশ তো অন স্পট ছিল, সাথে সাথে যারা কারা ওই দখল করেছে, এই ভিডিওর ভাই এটা সবাই দেখেছে, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই মোটামুটি সচেতন তারা ওই ভিডিও দেখে নাই। সো পুলিশও জানে ওখানে কারা কারা এই দখলদারি কাজটা করেছে। সাথে সাথে যদি তাদের গ্রেফতার করতো, আপনি বলেন তো সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হতো নাকি হতো না? সরকার কি তার গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন লেভেলের কর্মীদের অপকর্মকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে দোষ নেবে, নাকি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, সকলের জন্য আইন সমান, এটা প্রতিষ্ঠা করবার অ্যাটলিস্ট দৃশ্যমান কিছু উদ্যোগ নেবে? এই চয়েসটা কিন্তু সরকারকে মেক করতে হবে। চাইলে কিন্তু সরকারের পক্ষ থেকে যারা টকশো করেন তারা যদি কিন্তু দিয়ে বিষয়টাকে ডিফেন্ড করার চেষ্টা করতে পারেন, তাহলে কি হবে জানেন? আরো 10টা আসনে উৎসাহিত হবে। শুধু তো আমার আসন না, আরো 88টা আসনেই বিরোধী দলের নেতাকর্মী আছে, এমপি আছে, সেই 88টা আসনকে উৎসাহিত করবে। কিংবা যেই আসনে হয়তো সরকারি দলের এমপি আছে সেখানে কি অন্য দলের লোক নাই, অন্য দলের নেতাকর্মী নাই, তাদের উপর জুলুম করতে উৎসাহিত করবে। কিন্তু যদি কিন্তু ছাড়া, দিস ইজ নট পারমিসিবল, ফুল স্টপ, এটা যদি হয় সরকারের বার্তা শুধু কথায় না কাজে, তাহলে কিন্তু এই বার্তাটা অটোমেটিক্যালি ট্রিকল ডাউন করবে এবং এই বার্তাটা প্রশাসনের সর্বত্র ছড়িয়ে যাবে যে এই সরকার মুখে যা বলে কাজেও সেটা করে দেখায়। ধরুন আমার ঘটনাটা অসম্ভব আলোচিত এবং সরকার মাত্র ওথ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল না পুলিশকে ফোন দিয়ে বলা যা হয়েছে নিরপেক্ষ ইনভেস্টিগেশন করো, ভিডিও আছে আমরা দেখেছি, সেই অনুযায়ী ব্যবস্থা নাও? এটা বললেই কিন্তু আমার পুলিশ, আমার ওসি এত ভয় পায় না। আমার এসপি 14 বার ফোন করে বলে না যে আমি পেনাল কোডে মামলা দেন, দ্রুত বিচার এনে দেওয়া যাবে না। আপনি বোঝেন, কারণ তাদের কাছে তো পরিষ্কার বার্তা যায় নাই। তারা জানে যে আওয়ামী লীগ তো মুখে মুখে বলছে আইনের শাসন আছে, আওয়ামী লীগ তো মুখে মুখে বলছে প্রশাসন নিরপেক্ষ, তো এই সরকারও তো তাই। সুতরাং আমাকে সরকারকে সার্ভিস দিয়ে যেতে হবে প্রতি মুহূর্তে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে একটা চমৎকার এক্সাম্পল বিএনপি সেট করতে পারতো, 21শে ফেব্রুয়ারিতেই পারতো। আমি বলেন আমার জায়গায় যে কেউ হইলেও এই কাজটা করা যেত। চাঁদপুরেও সম্ভবত এরকম একটা ঘটনা ঘটেছে। এই দুটো জায়গায় কিন্তু চমৎকার এক্সাম্পল সেট করতে পারতো। কিন্তু ওই যে ইগো বা অহংকার বা ঠিক আছে আমি তো চাই আমার নেতা কর্মীরা এরকম করলে পার পাক, এই যে পার পাক, এটা কিন্তু দিন শেষে সরকারকে একেবারে ঝাঁঝরা করে দেয়। আওয়ামী লীগকে কিন্তু 5 তারিখে আর খুঁজে পাওয়া যায় নাই। আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে অনেক আগে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। আমার একটা বই প্রথমা থেকে বেরোবে খুব শীঘ্রই, সেখানে আমি বলেছিলাম যে পুলিশ প্রশাসন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিকই, কিন্তু শেখ হাসিনার একজন রাজনীতিবিদ হিসেবে মৃত্যু হয়েছে আরো অনেক আগে। বিএনপিকে ঠিক করতে হবে তারা পুলিশ প্রশাসন দিয়ে আওয়ামী লীগের কায়দায় বিরোধী দলের বা বিরোধী মতের মানুষকে চুপ করিয়ে ক্ষমতা লিঙ্গার করবে, নাকি যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি ছিল, ক্ষমতা ছেড়ে দেই, কোনো অসুবিধা নেই, আমি বিরোধী দলে থাকবো, আমি জেলে যাব, কিন্তু তারপরে দেশের স্বার্থ মানুষের স্বার্থের সাথে আপোষ করব না। এইটা এই দলের প্রিন্সিপাল হবে। এটা দলকে এবং সরকারকে ঠিক করতে হবে। জি, জনাব সোহরাব হোসেন কিছু যোগ করতে চান কিনা এই বিষয়ে? আরেকটি খবরের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার এক ধরনের খবর আসছে। এর নেপথ্যে কি সেটি নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে যে বিএনপির সাথে কি আওয়ামী লীগের কোনো আপোষ সমঝোতা হয়েছে কিনা বা জামায়াতের সাথে হয়েছে কিনা, আপনি এই বিষয়ে কি বলবেন? প্রথমত হচ্ছে আইনের শাসন চাইলে কে কোন দল করেন কি করেন তারা আইনের দৃষ্টিতে দেখবেন। সেটা পুলিশের ক্ষেত্রে সত্য, র্যাবের ক্ষেত্রে সত্য। বাড়াবাড়িও করবে না, আইন প্রয়োগ করতে যে আইন লঙ্ঘন করবে না, আবার কোথাও চোখ বুজে থাকবে না।
মানে অন্ধ হবে না। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে যে আওয়ামী লীগের সাথে কি সমঝোতা হয়েছে কি হয়নি, আগে যে বললেন না সমঝোতার নির্বাচন, তো এই নির্বাচনে কোথাও না কোথাও তো মানে ভোটের যে গতিবিধি তাতে কিন্তু কোথাও না কোথাও এক ধরনের সমঝোতার আভাস আছে। এটি যে বিএনপি করেছে তা নাও হতে পারে, এটি যারা অন্য দলও করতে পারে তার স্বার্থে, তার আত্মরক্ষার জন্যে। যেটি যেসব আসনে আওয়ামী লীগ জয়ী হয়েছে বা যেসব এলাকায়, সেখানে ভোটের হিসাব নিকেশ করলে কিছুটা এই ভোটের আওয়ামী লীগের ভোটারদের একটা প্রভাব এখানে লক্ষ্য করা যায়। পরবর্তীকালে যে কথাটাই বললেন যে আওয়ামী লীগের অফিস খোলা না খোলা, বিএনপি কিন্তু আগে এটা স্পষ্ট করেছে, তারা বলেছে যে আমরা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নই। তবে আবার আইনে যেহেতু নিষিদ্ধ আছে এবং সেটার নির্বাহী আদেশে অন্তর্বর্তী সরকার এটি করেছে, তা আমি তো মনে করি বিএনপি সরকারের প্রথম দায়িত্ব হবে সেই নির্বাহী আদেশটা প্রত্যাহার করা। কারণ সেটি বিএনপিও বলেছে এটি অন্যায় হবে। যদি কারো বিচার করতে হয় দল হিসাবে সেটা আদালতে। এক হচ্ছে এটার এই ব্যবস্থার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রমাণ করলো যে তারা আওয়ামী লীগকে ভয় পেয়েছে। নিশ্চয়ই বিএনপি সরকার আওয়ামী লীগকে ভয় পায় না। তারা আইনানুগভাবে যেটা ন্যায্য, নাগরিক হিসেবে যেটা ন্যায্য, সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেটি নামে হোক বা বেনামে হোক, যদি নামে হয় তখন প্রশ্ন আসবে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা। আর যদি বেনামে হয় তখনও প্রশ্ন আসবে যারা আওয়ামী লীগ করেন তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা। সরকারের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ ইতিমধ্যে। এই যে 6টি আমরা সিটি একটা বিরতি নিয়ে এসে যদি সে বিষয়ে আলোচনা করি, দর্শক একটা বিরতি দিয়েছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম। আজিজুল বারী হেলাল, আমাদের হাতে একদমই সময় নেই, 1 মিনিট করে সময় দিব আমি তিনজনকেই। আপনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঢাকায় একটা অপহরণের 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধারের যে ঘটনার খবর, সেটির উপর মন্তব্য করতে চাইছিলেন। জি, আমি বলছি যে দেখেন, অল অন সাডেন একটা সচিবালয়ের কর্মচারী প্রধানমন্ত্রীর সামনে গেছেন, যেহেতু আজকে সচিবালয়ে উনি অফিস করেছেন, এবং পুলিশ 1 ঘন্টার মধ্যে সেই উদ্ধার করেছে। সুতরাং পুলিশের আমাদের সক্ষমতা আছে। এখন কথা হলো যে আমাদের যে আপনি পুলিশ প্রশাসনের উপর যে দোষারোপগুলো এখন করছি, আমিও করছি, যে সরদ্দি উদ্যানের যে ঘটনায়, সেখানে আমি দেখলাম যে পত্রিকা যেটা বললাম মাদক সেবীদের ধরেছে। এখন মাদক সেবীদের ধরে আপনি পিটাচ্ছেন, মাদক যারা বিক্রি করে, মাদক যেখান থেকে উৎপাদন হয়, আপনি সেখানে হাঙ্গামা না করে আপনি যারা এই মাদক সেবী বা এরকম কিছু সরদ্দি উদ্যানের ভিতরে ঢুকে আমি এইটাকে নৃশংসভাবে পেটানোকে আমি সমর্থন করি না। এখন আমার বক্তব্য, পুলিশ যদি মাদক যারা বিক্রি করে তাদের উপরে আপনার অভিযান চালাতো, সেটা খুব ভালো হতো। আমরা কিন্তু একটা উত্তরাধিকার সূত্রে একটা এই ফ্যাসিবাদী পুলিশ প্রশাসন পাইছি, এবং আমাদের এই পুলিশ প্রশাসন কিন্তু এখন পরিবর্তন হচ্ছে। আপনি দেখেন আজকে আইজি নিয়োগ হয়েছে, তাই না? আজকে আইজি নিয়োগ হচ্ছে। এরকম বিভিন্ন প্রশাসনে আপনার নিয়োগগুলো যখন সম্পন্ন হবে, কারণ আমি বলছি লাস্ট টাইমে বিএনপিকে অ্যাকাউন্টেবল হতে হবে জনগণের জন্য। আমরা আমাদের যোগ্য ব্যক্তিকে আমরা এখন নিয়োগ দিচ্ছি। সামনে গিয়ে পড়বো না হঠাৎ করে, আমরা যখন কোনো বিপদে পড়বো পুলিশ কি, আমি সেটাই বলছি, সেই জন্যই বলছি পুলিশকে অবশ্যই করতে হবে। কারণ কি, এবার এই পুলিশের বিরুদ্ধে যে আপনি দেখেন স্লোগানটা কি ছিল, সামনে স্বাধীনতা পিছনে পুলিশ, তাই না? এই স্লোগানটা কিন্তু ছিল না। পুলিশকে এটা ভাবতে হবে। সেই জন্য বর্তমান পুলিশ প্রশাসন আমাদের 7 দিনের সরকারের, আমরা প্রশাসনের সব বদলটা করতে পারিনি। জবাব দিতে তো আমাকে করতে হবে, কিন্তু আমাকে পুলিশ প্রশাসনটা সাজাতে দিতে হবে। আমি যোগ্য ব্যক্তিটিকেই বসাবো। আমার ওই লোকটা যখন কাজ না পারবে তখন আপনি আমাকে আঙুল তুলে দেখাতে পারেন। কিন্তু এখন যে প্রশাসন আপনার রয়ে গেছে, যেমন ঘটনাটা, এই দেখালে যদি বলেন যে মাদক সেবীদেরকে মেরেছে, না, আমি তো সেটা বলিনি। আমি মাদক সেবীকে আপনি মারবেন তা তো বলিনি। আমি সরদ্দি উদ্যানে ঢুকে আপনি যাদেরকে মারলেন, আপনি ওই কারণ দেখিয়েছেন মাদক সেবী, তো মাদক যে বিক্রি, আমি সেটা বলছি, তাদেরকে আপনি ধরতে না। উৎপাদন যেখান থেকে হচ্ছে, ইম্পোর্ট যেখান থেকে হচ্ছে, সেইটাকে আপনি টার্গেট না করে বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে আপনি টার্গেট করছেন। এটা হলো আমার বক্তব্য। রুমিন ফারহানা, একেবারে শেষ মন্তব্য জানতে চাই। কোন বিষয়টি? এই যে প্রধানমন্ত্রীর যে ঘটনাটা, এটি আপনার কি মনে হয় যে, আমার একবার সংসদে আমি প্রশ্ন করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মানে সিটি কর্পোরেশনের মশা বাড়া থেকে শুরু করে মানুষ হত্যার বিচার পর্যন্ত সবকিছু আপনার কাছে কেন চাইতে হয়? প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ ছিল সংসদে, এই প্রশ্নটি আমি করেছিলাম, উনি ওনার মতো করে দীর্ঘ উত্তর দিয়েছেন। আশা করি আমরা নতুন সরকার, তারা সবকিছু প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় বসে থাকবে না। মানে প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান, হ্যাঁ, কিন্তু তার বাইরেও অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, অনেকগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, অনেকগুলো রাষ্ট্রীয় বাহিনী আছে। তারা তাদের যার যার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল থাকবে,
এবং অ্যাটলিস্ট দলীয় বাহিনীর মতন তারা কাজ করবে না। এবং এই যে কথাটা আপনি বললেন যে হঠাৎ করে প্রধানমন্ত্রীর সামনে পড়ে যাব আর পড়ে গিয়ে আমি বিচার দিয়ে ফেলতে পারবো, এই সৌভাগ্য তো আসলে সকলের হবে না, তাই না? সো আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারবেন না এমন মানুষের সংখ্যাই বাংলাদেশে মানে সর্বাধিক। হ্যাঁ, জি। তো সেই দিক মাথায় রেখে আমার মনে হয় যে নতুন সরকারের এই যে নতুন- বলছিলাম, নতুন বার্তাটা সরকার- দিতে হবে, জি, মাথার উপর জি। থেকে বার্তাটা আসলে ট্রিকল আমরা ডাউন আমাদের করবে। আর হাতে একদমই সময় নেই, আমার প্রযোজক আমাকে অনেকক্ষণ ধরে বলছেন অনুষ্ঠান শেষ করার জন্য। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি।